বাংলাদেশের শিরে সংক্রান্তি। আমরা কেন এই কথা বলছি যে বাংলাদেশের শিরে সংক্রান্তি? কারণ একদিকে খুব পরিষ্কার সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ ঘরে এবং বাইরে চাপের সামনে হচ্ছে। বাংলাদেশের সরকার চাপের সামনে রয়েছে, চীন তাদেরকে সাহায্য করছে না। সব থেকে বড় খবর, চীন বাংলাদেশকে সাহায্য করছে না। বাংলাদেশ যেটা ভেবেছিল যে চীন সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুরস্ক সাহায্য করবে, কিন্তু চীন সাহায্য করছে না। চীন সাহায্য করছে না। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আরাকান আর্মি নাফ নদী পেরিয়ে টেকনাফ দখলের দিকে যাচ্ছে। মায়ানমারের শেষ বর্ডার পর্যন্ত এসে সেখানকার সামরিক ঘাঁটি দখল করে ফেলেছে আরাকান আর্মি। আর সেই কারণের জন্যই চাপের সামনাসামনি হয়ে বাংলাদেশ উল্টো পাল্টা বকছে। সে উল্টো পাল্টা বকার ভিডিও ভারতে আসছে, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, স্বপ্ন দেখে হাসছে, স্বপ্নে মানুষ হাসছে। এই হচ্ছে ছবি এখন এই মুহূর্তে ভারতবর্ষের একাধিক জায়গার মানুষ আস্ফালন দেখে হাসছে। বাস্তব আর মিথ্যা, বাস্তব আর কৃত্রিম, তার মধ্যে ফারাক বাংলাদেশের মানুষের কাছে কমে গেছে। বাস্তব জিনিসটাকে তারা ভাবতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সেই সমস্ত ছবি আপনাদের সামনে দেখাবো। কিন্তু এই মুহূর্তে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে সারাদিন আমরা কম বেশি আপনারা দেখেছেন যে রাফাল নিয়ে যে মন্তব্য বাংলাদেশের তরফে, আর লুঙ্গি গুটিয়ে দিল্লি দখল। এর আগে কলকাতা দখল ছিল 4 দিনে, কলকাতা দখল হয়নি। আমরা এখনো ইন্ডিয়ার মধ্যেই আছি। আর না হলে তো পুরো সবাই মিলে একসঙ্গে আমরা চলে যেতাম বাংলাদেশে। সৌরভ দা, তন্ময় দা, নল কিশোর গোস্বামী সব এখন বাংলাদেশি হয়ে যেত। কেউ হয়নি বাংলাদেশ, সবাই ইন্ডিয়া আছে। বাংলাদেশ কলকাতা দখল হয়নি। এটা যেরকম বাস্তব, ঠিক সেরকমভাবেই বাস্তব যে বাংলাদেশ আরও বেশি পিছোচ্ছে, আরও বেশি পেছোচ্ছে। বাংলাদেশের গেস্ট অস্বীকার করবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে জিনিসের দাম বাংলাদেশে চড়চড় করে বাড়ছে, সেটা ওখানকার যারা সাধারণ মানুষ তারা জানেন। অন্যদিকে বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রে একঘরে হয়ে পড়ছে। ভারত একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে বাদ রেখে তার বাণিজ্য সীমা বাড়াচ্ছে এবং 7 সিস্টার্সের ডেভেলপমেন্টের জন্য ভারত সরকার নতুন নতুন প্রজেক্ট আনছে। সেই নতুন প্রজেক্টে আর বাংলাদেশের রাস্তা সড়কপথ ব্যবহার না করলেও হবে। এবার জলপথের নতুন অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে চলেছে, সবটা আপনাদের সামনে দেখাবো। কিন্তু প্রথম দেখাবো আপনাদেরকে এই স্ক্রিনে এই মুহূর্তে যে রাফাল নিয়ে কোন মন্তব্য উঠে এসছে বাংলাদেশের তরফে। খোদ মাথা খারাপ না হলে এই ধরনের মন্তব্য কি কেউ করতে পারে? আপনারা যারা দর্শক রয়েছেন তারাই বলবেন। আসুন শুনি। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। 6 জন মানুষকে মুসলমানকে হত্যা করেছে, তার মধ্যে একজন নাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। কোন হিন্দুকে ভারতের মাটিতে জায়গা দিন, টাকা দিন, চাকরি দিন, বলুন ভারতে আসা যাবে না। সে বলবে আমরা বাংলাদেশে ভালো আছি, ভারতে যাব না। আসুন, আপনারা শুনতে পেলেন এই মন্তব্য বাংলাদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে। রাফাল হচ্ছে শুধুমাত্র বোম বহন করবার একটা বিমান। রাফাল হচ্ছে শুধুমাত্র বোম বহন করবার বিমান। রাফাল উড়বে আর বাংলাদেশিরা মান কাঁচা মারবে লুঙ্গিতে। মানে বোঝেন, বাংলাদেশিরা মান কাঁচা মারবে লুঙ্গিতে। যদি একবার মান কাঁচা মেরেছে তাহলে দিল্লি অবধি খবর হয়ে যাবে। রাফাল টাফাল দূরের কথা। আসুন দ্রুত আপনাদেরকে দেখাই ভারতের এভিয়েশন সেক্টর, অর্থাৎ সামরিক সেক্টরে এভিয়েশনে কি পাওয়ার রয়েছে এখন এই মুহূর্তে। আসুন দ্রুত দেখাই সেই সমস্ত বিমানের ছবি যেগুলো দেখে ওরা মাল কাঁচা মারবে। শুনি। এখন স্ক্রিনে যে ছবি দেখছেন এটা হচ্ছে রাফাল বিমান। এই রাফাল হচ্ছে টুইন ইঞ্জিন যুক্ত একটি বিমান এবং এর থেকে পারমাণবিক বোম চার্জ করা যায়। সুখোই বিমান আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে মহড়ায়
সুখোই যুদ্ধবিমান, এটাও ভারতের হাতে রয়েছে এখন পর্যাপ্ত পরিমাণে। পাশাপাশি আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস কুর্কির, নানান রকম আইএনএস অর্থাৎ পাণ্ডুব্বি যেটাকে বলা হয় জলজাহাজ, সেগুলো রয়েছে। দেখুন, এই হচ্ছে মোটামুটিভাবে। এবার দেখাবো K9 বজরা। K9 বজরা ভারতে তৈরি করা, গুজরাটে তৈরি হচ্ছে K9 বজরা। এই যে ছোট কামান, এটা দিয়ে হাই অল্টিটিউড ফাইট, অর্থাৎ পাহাড়ের উপর থেকে লড়াই করার সুবিধা হবে। এর ফায়ারিং রেঞ্জ হচ্ছে প্রায় 50 কিলোমিটার মতো, অর্থাৎ কলকাতা থেকে মারলেও বাংলাদেশের বর্ডারে গিয়ে লাগবে, এই হচ্ছে পরিষ্কার কথা। এই হচ্ছে বিষয়, এটা ভারতের পুরো প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এবার এই মুহূর্তে এই সমস্ত ছবিগুলো দেখছিলাম, আর এবার আমরা আলোচনা আসব যে রাফাল নিয়ে যে কথা হচ্ছে, এর পাওয়ার। আর অন্যদিকে আমি চট করে একটু আরাকান আর্মির মুভমেন্টটা একবার দেখানোর চেষ্টা করি। বলে আসুন একবার দেখাই সেই ছবি, ম্যাপটা যেটা আমরা বলছিলাম। আরাকান আর্মি, তাদের মুভমেন্ট চলছে বাংলাদেশের দিকে। গতদিন আমি ম্যাপে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে চট্টগ্রামের টেকনাফ যদি দখল করে নেয় আরাকান আর্মি। আরেকটা কথা বলে দিই যে বর্তমানে আরাকান আর্মির হাতে 50%-এর বেশি মায়ানমারি অংশ তাদের দখলে রয়েছে। 50%-এর বেশি মায়ানমারের অংশ এই আরাকান আর্মির দখলে রয়েছে। সেই আরাকান আর্মির ছবি আমরা দেখাচ্ছি, যারা মংডু পর্যন্ত দখল করে নিয়েছে। মংডু হচ্ছে মায়ানমারের একেবারে পশ্চিম দিকের একটা উপকূলবর্তী অঞ্চল মংডু। এই মংডুর পরে রয়েছে হচ্ছে নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে টেকনাফের দিকে এগিয়ে আসছে। টেকনাফ মানে হচ্ছে সাউথ চট্টগ্রাম। সাউথ চট্টগ্রামে যদি দখল নিয়ে নেয়, আগামী দিনে চট্টগ্রাম আরাকান আর্মির দখলে চলে যেতে পারে। এক্ষেত্রে হয়তো বা মোরালি সাপোর্ট করবে চায়না, লজিস্টিক্যাল সাপোর্টও চায়না করছে, যেটা আমরা জানি। অন্যদিকে ভারতও সাপোর্ট করতে পারে। কেন আমি বলছি ভারত সাপোর্ট করবে? আসুন, নতুন একটা প্রকল্প ভারত করছে, সেই প্রকল্প আমরা দেখাই একবার স্ক্রিনে। দেখাই কি সেই প্রকল্প এবং কেন ভারত এক্ষেত্রে আরাকান আর্মিকে সাপোর্ট করতে পারে। দেখুন, ভারত ও মায়ানমারের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রকল্প, যার নাম হচ্ছে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। কলকাতা বন্দরের সঙ্গে মায়ানমার সিটওয়ে বন্দরের যোগাযোগ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। মায়ানমারের সঙ্গে এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে এবং আরও কিছু ট্রিটি স্বাক্ষর হওয়ার দিকে আছে। সমুদ্রপথে 539 কিলোমিটার পথে যোগাযোগ স্থাপন করা হবে, কিন্তু ডেফিনেটলি মাথায় রাখবেন এক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে করা হবে, বাংলাদেশের জলসীমাকে বাদ দিয়ে করা হবে। অর্থাৎ সেভেন সিস্টার্সে যেতে গেলে শুধুমাত্র শিলিগুড়ি করিডোর নয়, শুধুমাত্র চিকেন নেক নয়, এবার সমুদ্র পথে নরেন্দ্র মোদীর নতুন প্রজেক্ট, ভারত সরকারের নতুন প্রজেক্ট। আসুন, কালাদান মাল্টিমোডাল প্রকল্প। সিটওয়ে বন্দর থেকে কালাদান নদীর মাধ্যমে পালেতোয়া বলে একটি জায়গা রয়েছে, সেটাও আমি ম্যাপে আপনাদেরকে দেখাবো। সেই পালেতোয়া জায়গা পর্যন্ত সড়ক পথে যাওয়া যাবে। সিটওয়ে থেকে পালেতোয়া নদীপথে 158 কিলোমিটার দূরত্ব। আপনারা জানেন নদীমাতৃক এই বাংলাদেশের দক্ষিণাংশ, সমুদ্রের উপকূলবর্তী অংশ, প্রচুর নদী রয়েছে। এরপর পালতোয়া থেকে সড়ক পথে লংতলাই হয়ে মিজোরাম পৌঁছানো যাবে। অর্থাৎ মিজোরাম পৌঁছানো মানে কিন্তু এই যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে তার একদম সাদার্ন পার্ট, অর্থাৎ দ্যাট ইজ ভেরি ক্লোজ অ্যান্ড অ্যাডজেসেন্ট টু মায়ানমার, তার কাছে পৌঁছানো গেল, অর্থাৎ মিজোরামে পৌঁছানো গেল। সড়ক পথে 62 কিলোমিটার পার করলেই মিজোরামে প্রবেশ করা যাবে। অর্থাৎ সেভেন সিস্টার্সে যাওয়ার অল্টারনেটিভ ওয়ে, যার যেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে কালাদান মাল্টিমোডাল প্রকল্প। বাংলাদেশকে উপেক্ষা করেই ভারতের উত্তর পূর্বর সঙ্গে নতুন যোগাযোগ স্থাপনের রাস্তা। অর্থাৎ আর বাংলাদেশের দিকে এই যে সড়ক পথে যোগাযোগের জন্য যে পারমিট, ট্রানজিট, অনেক রকম কমপ্লিকেশন থাকে, সেগুলো একদিকে ভারত যেরকম কাটিয়ে ফেলবে, অন্যদিকে ভারত অতি সহজেই কম খরচে উত্তর পূর্ব ভারতে তাদের পণ্য আদান প্রদান করতে পারবে। আসুন একবার ম্যাপের মাধ্যমে দেখি। আসুন ম্যাপের মাধ্যমে দেখি। এই দেখুন, এটা হচ্ছে কলকাতা বন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতা, এই হচ্ছে কলকাতার কোস্টাল পার্ট, এইটা হচ্ছে সুন্দরবন, এটা বাংলাদেশ। এই পুরোটা সাদাটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে সেভেন সিস্টার্স। এই জায়গাটার মধ্যে আসাম আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, সবটা আছে। এবার কি হচ্ছে, এই যে মায়ানমারের দেখুন সিটওয়ে বন্দর, এই যে যেখানটা লাল ব্লিঙ্ক করছে একদম নিচের দিকটা, এই জায়গাটা যদি আরাকান আর্মি দখল করে, তারা তো বাই দ্য ওয়ে তারা এসছে মংডু পর্যন্ত, এটা দখলেই রয়েছে এখন সিটওয়ে। এই পর্যন্ত ভারতের জলসীমা অর্থাৎ বাংলাদেশের জলসীমার যে দূরত্ব, সেটাকে বাদ রেখে 539 কিলোমিটারের একটা সি রুট তৈরি করতে চলেছে ভারত। যে সি রুটের মাধ্যমে
একদম সরাসরি মায়ানমারের বন্দরে চলে আসা যাবে। এরপর এখান থেকে 158 কিলোমিটার পার করলে মায়ানমারের মধ্যে থেকে জাস্ট 158 কিলোমিটার, যেটা আপনারা গাড়িতে জানেন ঘন্টা দেড়েকের রাস্তা, এটা পার করলেই কিন্তু মিজোরামের দক্ষিণ দিকে ঢুকে যাওয়া যাচ্ছে। অর্থাৎ মিজোরামের মধ্যে থেকে যে জাতীয় সড়ক আসছে, যেটা আসাম ত্রিপুরা সমস্তকে কানেক্ট করবে, এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা। এখন কি হয়, সড়ক পথে ত্রিপুরা থেকে আখাউড়া বর্ডার হয়ে ব্রাহ্মণবেড়িয়ার আগে এই আখাউড়া বর্ডার হয়ে বাংলাদেশে ঢুকতে হয়। আর এদিক থেকে একাধিক বর্ডার আছে, আপনারা জানেন এখানে গেদেতে বর্ডার আছে, আপনারা জানেন মালদাতে বর্ডার আছে, হিলি বর্ডার আছে দিনাজপুরে, এখানে পেট্রাপোল বর্ডার আছে, গাদামারা বর্ডার আছে, এগুলো দিয়ে ঢুকতে হয়। এগুলোতে যাওয়ারই দরকার হবে না, প্রয়োজনই পড়বে না এই সমস্ত বর্ডার দিয়ে যাওয়ার। সরাসরি বন্দর পথে জাহাজের মাধ্যমে সরাসরি চলে আসা যাবে সিটওয়ে, এবং সেখান থেকে ভারতের 7 সিস্টার্সে ঢোকা যাবে। বাংলাদেশের সমস্ত মিডিয়া বিক্রি হয়ে গেছে তা তো না। আপনি তো স্বীকার করবেন কি করবেন না জানি না, 5ই আগস্টের পর কটা মিডিয়া চ্যানেলে আপনারা ভাঙচুর করেছেন তাদের অফিসে, জায়গায় কর্মীরা কাজে যেতে পারেননি, জায়গায় কর্মীরা প্রাণ বাঁচিয়ে তাদের বাড়িতে পালিয়েছিলেন। এই খবরগুলো ওয়ার্ল্ড মিডিয়া খবর করেছেন, এবং সাংবাদিকদের আপনারা গ্রেপ্তারও করেছেন। 5 তারিখের পরে সরকারের হয়েই খবর করতে হবে, হাসিনার হয়ে খবর করা যাবে না। আওয়ামী লীগ সমর্থিত থাকে তো অনেক চ্যানেল, আওয়ামী লীগ যে সমস্ত চ্যানেল, এবং উপদেষ্টারা বলছেন এটা দেখান ওটা দেখান, এটা দেখান, সরকার কি করছে সেটাও দেখান। আমি তো বলছি যে শ্মশানকালী মন্দিরে যে হত্যা হলো কালকে সেবায়েত, সেখানে আজকে সকালবেলায় পুলিশ পৌঁছেছে, পুলিশ তদন্ত করছে, দেখছে তারা বিষয়টা, কিন্তু খুনটা হয়েছে, এটা বাস্তব। আপনি শুনে রাখুন, একটা বিরতির পর আমাদের ভারতে বসে থাকা যারা প্রতিনিধি রয়েছেন, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের, তারা এবার বলবেন, আপনি একটু শুনে নিন। এরপরে যখন মণি কর্মকার আসবেন, আপনাদের দেশের মানুষের মুখে আপনাদের কর্মকাণ্ডের লীলা খেলাটা শুধু শুনবেন, এটা আমি বলবো না, উনি যেটা বলবেন, আপনাদের দেশের মানুষ আপনাদের দেশের মাটিতে বসেই আপনাদের এই মৌলবাদী অ্যাক্টিভিটিস নিয়ে উনি বলবেন, ঠিক আছে? তখন আপনি শুনবেন। বেশ, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। বেশ, আমরা আলোচনায় ফিরে আসলাম। এক্ষুনি আলোচনা করব বাংলাদেশের এই নানান কথা নিয়ে। হাসি ঠাট্টা স্টুডিওতে ক্রমাগত চলছে, নানান ক্লিপস আমাদেরকে আমার কলিগরা দেখাচ্ছে যে দেখো এই বলেছে। যখন সর্বধর্ম বৈঠক করেছিলেন মোহাম্মদ ইউনূস ঢাকাতে, সেখানে ফরহাদ মাজার কি বলেছিলেন, তন্ময়দার কথা প্রসঙ্গে একবার দেখাবো সেই ক্লিপ, শুনুন। জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এটা আমরা একটা বড় ঘটনা, একটা অভূতপূর্ব বিপ্লবতে দিয়ে গেছি, এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে, আমাদের দুর্বলতা আছে, কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তা এটা গ্রহণ করতে চাইছে, এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি। চিন্ময় কৃষ্ণদাস ইতিমধ্যে সরকার নাকি গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকদের উপর প্রয়োগ হবে, এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশের মধ্যে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এটা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যমে কী প্রচার করছে, এটা ইররিলেভেন্ট আমাদের জন্য। কিন্তু মাথায় রাখবেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক শান্তি রক্ষার জন্য, আপনারা বলেছিলেন, অনেকেই বলেছিলেন সরকার পড়ে যাবে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ মুর্শিদাবাদ থেকে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, কালকে 2 জন, এই পরপর এই কদিনে 8 জন, যারা প্রত্যেকে অন্তর্রাজ্য জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আপনি অস্বীকার করতে পারবেন? আমাদের হাতে আছে ডকুমেন্টস। এটা তো বাংলাদেশের খবর না, এটা এখানকার খবর। সেটাও দেখাবো, জঙ্গিদের মুখগুলো আপনি দেখুন, চিনতে পারেন কিনা, আপনি চেনাশোনা আত্মীয়স্বজন থাকতে যদি থাকে। বেশ, আর এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাবো যেখানে আসাম পুলিশ আর রাজ্যের এসটিএফ তারা একত্রিত হয়ে যে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, এরা কিন্তু বাংলাদেশি। আই রিপিট এগেইন, এরা বাংলাদেশি। দেখুন একবার সেই ছবি দেখাবো আপনাদের।
দেখুন, এই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে কি আনসারুল বাংলা বা এই জাতীয় আনসারুল্লাহ বাংলা এই টিমের সদস্য এরা জঙ্গি কার্যকলাপের অভিযোগে যুক্ত থাকার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন মুখগুলো ভালো করে দেখে নিন। আমি আসবো আপনার কাছে, যদি আপনি এদের পরিচয় জানেন বলতে পারেন, আইডেন্টিফিকেশন আমাদের সুবিধা হবে।